বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমার গল্প শোনাতে যাচ্ছি, যেটা শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ভাবুন তো, আপনাকে এমন একটি জেলে বন্দি করা হয়েছে যেখান থেকে পালানো পৃথিবীর সবচেয়ে অসম্ভব কাজের মধ্যে একটি। চারদিকে সমুদ্র আর সমুদ্র, বরফের মতো ঠান্ডা পানি, ভয়ঙ্কর স্রোত আর কড়া নিরাপত্তা এবং শত শত সশস্ত্র প্রহরী। এই জেলের নাম আলকাট্রাজ। একসময় আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের এখানে এনে রাখা হতো। মানুষ বলতো আলকাট্রাজে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া অসম্ভব। কিন্তু একদিন এমন একজন বন্দী সেখানে আসে যে অসম্ভবকে সম্ভব করার সিদ্ধান্ত নেয়। তার নাম ছিল মরিস। মরিস কোনো সাধারণ অপরাধী ছিল না। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং পরিকল্পনা করতে উস্তাদ। সে জানতো শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বড় দুর্গ জয় করা যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নিরাপত্তার ঘেরাও টোপে মরিসকে নৌকায় করে আলকাট্রাজ দ্বীপে আনা হচ্ছে। দূর থেকে জেলটিকে দেখেই বোঝা যায় এটি কোনো সাধারণ কারাগার নয়। বিশাল দেওয়াল, উঁচু ওয়াচ টাওয়ার, লোহার গেট এবং সর্বত্র সশস্ত্র গার্ড। জেলে প্রবেশ করার পর একজন কর্মকর্তা তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেয়। প্রতিটি কয়েদিকে কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। সামান্য ভুল করলেও ভয়াবহ শাস্তি দেওয়া হয় তাদেরকে। এরপর মরিসকে ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী একজন মানুষ। সে মরিসের দিকে তাকিয়ে বলে, তোমার মতো অনেক বুদ্ধিমান অপরাধী এখানে এসেছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, আলকাট্রাজ থেকে কেউ এখনো পালাতে পারেনি। মরিস হালকা করে হেসে মাথা নাড়ে, কিন্তু তার চোখে এমন এক আত্মবিশ্বাস ছিল যা ওয়ার্ডেন বুঝতে পারেনি। সেদিন সুযোগ পেয়ে মরিস ওয়ার্ডেনের ডেস্ক থেকে একটা ছোট্ট নেল কাটার চুরি করে নেয়। এটি দেখতে তুচ্ছ হলেও মরিসের কাছে ছিল এটি স্বাধীনতার প্রথম চাবি। নিজের ছেলে ফিরে এসে সে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে বুঝতে চায় জেলের প্রতিটি নিয়ম, প্রতিটি রুটিন আর প্রতিটি দুর্বলতা। কয়েকদিন পর তার পরিচয় হয় লিটমাস নামের এক অদ্ভুত বন্দির সাথে। লিটমাস নিজের খাবার না খেয়ে পোষা ইঁদুরকে খাওয়াতো। প্রথমে বিষয়টি দেখে মরিস অবাক হলেও পরে বুঝতে পারে এই কঠিন জেলের মধ্যে ইঁদুরটি তার একমাত্র বন্ধু। এরপর মরিসের সাথে পরিচয় হয় ইংলিশ নামের এক প্রবীণ কয়েদির সাথে। ইংলিশ বহু বছর ধরেই এই আলকাট্রাজে বন্দী ছিল। সে জেলের প্রতিটা কোণা, প্রতিটা নিয়ম এবং প্রতিটি বিপদ সম্পর্কে জানতো। একদিন মরিস তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে পালানোর কোনো উপায় আছে? ইংলিশ হেসে উত্তর দেয়, বন্ধু, এটা জেল নয়, এটা একটা কবরস্থান। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, মৃত্যু। কিন্তু মরিস এই উত্তর মেনে নিতে রাজি ছিল না, কারণ সে বিশ্বাস করত পৃথিবীতে এমন কোনো তালা নেই যার চাবি খুঁজে পাওয়া যায় না। এরপর একদিন বাথরুমে উলফ নামের এক কয়েদি তার সঙ্গে ঝামেলা বাঁধায়। উলফ ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী। সে নতুন বন্দীদের ভয় দেখাতে পছন্দ করত, কিন্তু মরিস অন্যদের মতো ভয় পায়নি। বরং সে উলফকে এমনভাবে প্রতিরোধ করে যে পুরো জেলই অবাক হয়ে যায়। সেই ঘটনার পর থেকে অন্য বন্দীরা মরিসকে নতুন চোখে দেখতে শুরু করে। এদিকে ধীরে ধীরে তার পরিচয় হয়ে যায় ডক নামের একজন শিল্পীর সঙ্গে। ডক বছরের পর বছর জেলে বন্দী ছিল। তার একমাত্র আনন্দ ছিল ছবি আঁকা। প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকতো এবং সেই ছবির মধ্যে নিজের স্বাধীনতার স্বপ্ন খুঁজে নিত। কিন্তু একদিন ওয়ার্ডেন তার সব ছবি সরিয়ে ফেলার আদেশ দেয়। ডগের পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ে। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে যে জীবন এখানে শেষ হয়নি, কিন্তু ডগের ভিতরের আশা তখন প্রায় নিভে গেছে। আর ঠিক তখনই মরিস নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করে ফেলে। একদিন ছেলের ভিতরের ভেন্টিলেশনের দিকে সে তাকিয়ে বুঝতে পারে দেওয়ালের পিছনে ফাঁকা কোনো জায়গা রয়েছে। সেই মুহূর্তেই তার মাথায় একটি পরিকল্পনা জন্ম নেয়, একটি পরিকল্পনা যা পুরো আমেরিকাকে হতবাক করে দেবে। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর মরিস চুরি করা নেল কাটার বের করে। তারপর নিঃশব্দে দেয়াল খোঁড়া শুরু করে এবং এখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে সাহসী জেল পালানোর মিশন। সেদিন রাতেই সবাই ঘুমিয়ে পড়ার পর মরিস নিজের বালিশের নিচে লুকিয়ে রাখা নেল কাটারটি বের করে। তারপর ধীরে ধীরে সেলের ভেন্টিলেশনের চারপাশের কংক্রিট খুঁড়তে শুরু করে। কাজটি মোটেও সহজ ছিল না। দেয়ালগুলো দেখতে পুরনো হলেও এগুলো ছিল যথেষ্ট শক্ত। নেল কাটারের ছোট্ট ধাতব অংশ দিয়ে কংক্রিট খোঁড়ার সময় তার আঙুল কেটে যায়, হাত ব্যথা হয়, তবুও সে থামে না, কারণ মরিস জানতো স্বাধীনতা কখনো সহজে পাওয়া যায় না। প্রতিদিন রাতে যখন জেল পুরো নিস্তব্ধ হয়ে যেত, তখন সে অল্প অল্প করে দেয়াল খুঁড়ত। দিনের বেলায় সে এমন আচরণ করত যেন কিছুই ঘটছে না। ধীরে ধীরে কংক্রিটের ছোট ছোট টুকরাগুলো বের হতে শুরু করে, কিন্তু নতুন সমস্যা দেখা দেয়। এই কংক্রিটের গুঁড়াগুলো কোথায় ফেলবে? যদি গার্ডেরা দেখে ফেলে তাহলে তো সঙ্গে সঙ্গেই সব শেষ। তখন মরিস একটি বুদ্ধি বের করে। প্রতিদিন কাজে যাওয়ার সময় সে পকেটে করে সামান্য কংক্রিটের গুঁড়া নিয়ে যেত এবং সুযোগ পেলেই জেলের বিভিন্ন অংশে সেগুলো ছড়িয়ে দিত। ফলে কেউ বুঝতে পারতো না যে একটি সেলের ভিতরে গোপনে দেওয়াল খোঁড়া হচ্ছে। এদিকে মরিসের সঙ্গে জন, কার্লেসন এবং চার্লির বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। একদিন রাতে সে তাদেরকে নিজের পরিকল্পনার কথা খুলে বলে। প্রথমে তারা কিছুই বিশ্বাস করতে পারেনি, কারণ আলকাট্রাজ থেকে পালানোর কথা ভাবাটাই ছিল পাগলামি। কিন্তু মরিস যখন ধীরে ধীরে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করে, তখন তারা বুঝতে পারে এই মানুষটি সত্যিই একটা কিছু করতে যাচ্ছে। অবশেষে জন, কার্লেসন এবং চার্লি তার দলে যোগ দেয়। এখন চারজন একসাথে কাজ শুরু করে। চার্লির দায়িত্ব ছিল পাহারা দেওয়া। যখন কোনো গার্ড কাছে আসতো সে তখন বিশেষ সংকেত দিত।
তখন তারা সবাই দ্রুত নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। এদিকে জেলের একজন প্রবীণ কয়েদি ইংলিশ, সে সবকিছুই বুঝতে পারছিল। সে জানতো মরিস কিছু একটা করছে। এক রাতে সে মরিসকে বলে, তুমি যা ভাবছো তা খুব বিপজ্জনক, ধরা পড়লে তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু মরিসের উত্তরটা ছিল খুবই সহজ। সে বলল, আমি যদি চেষ্টা না করি তাহলে এখানেই ধীরে ধীরে মরে যাব। ইংলিশ কিছুক্ষণ চুপ করে থাকলো। সে হালকা হাসে। সে হয়তো বুঝে ফেলেছিল যে এই মানুষটিকে আর থামানো যাবে না। এদিকে ডগের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। তার ছবি আঁকার অনুমতি কেড়ে নেওয়ার পর সে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল। একদিন কাজের সময় সে হঠাৎ করে কয়েকটি আঙুল কেটে ফেলে। গার্ডরা দ্রুতই তাকে নিয়ে চলে যায়। মরিস বুঝতে পারে ডগ আর আগের মতো নেই। কিছুদিন পর খবর আসে ডগ মারা গেছে। এই খবর মরিসকে গভীরভাবে নাড়া দেয়। সে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। সে মনে মনে শপথ করে যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। এর কিছুদিন পর দেওয়াল খুঁড়তে খুঁড়তে মরিস অবশেষে ভেন্টিলেশনের পেছনের অংশে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে একটি নতুন বাধার সম্মুখীন হয়। ভেন্টিলেশনের সামনে ছিল একটি শক্ত লোহার গ্রিল। এই গ্রিলটি না কাটলে সামনে এগোনো সম্ভব নয়। একদিন কাঠের কাজের ঘরে কাজ করার সময় তার চোখে পড়ে একটি ধারালো ধাতব টুকরো। সুযোগ বুঝে সে সেটি লুকিয়ে নিয়ে আসে সেখানে। গার্ডদের ধোকা দেওয়ার জন্য সে আরেকটি ধাতব টুকরো ইচ্ছা করে হাতে ধরে রাখে। তল্লাশির সময় গার্ডরা সেটি খুঁজে পায়। তারা মনে করে এটাই সব, কিন্তু আসল টুকরোটি এখনো নিরাপদে তার জুতার ভিতরে লুকানো ছিল। সেই ধাতব অংশ ব্যবহার করে তারা লোহার গ্রিলটি কাটতে শুরু করে। প্রতিদিন একটু একটু করে গ্রিলটি দুর্বল হতে থাকে। এদিকে বড় একটা সমস্যা দেখা দেয়। যদি তারা ভেন্টিলেশন দিয়ে বের হয়ে যায় তাহলে গার্ডরা বিছানা খালি দেখে সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলবে এবং মেরেই ফেলে দেবে। তখন মরিসের মাথায় আসে তার জীবনের সবচেয়ে বুদ্ধিমান পরিকল্পনাগুলোর একটি। সে সিদ্ধান্ত নেয় তাদের বিছানায় নকল মানুষ শুয়ে রাখতে হবে। জন নাপিতের কাছ থেকে চুল সংগ্রহ করতে শুরু করে। কার্লেসান লাইব্রেরি থেকে পুরনো বই জোগাড় করে আনে। আর মরিস কংক্রিটের গুঁড়া, সাবান, কাগজ আর আঠা ব্যবহার করে মানুষের মাথার আকৃতি বানাতে শুরু করে। দিনের পর দিন পরিশ্রম করে তারা এমন বাস্তবসম্মত নকল মাথা তৈরি করে যা অন্ধকারে আসল মাথার মতোই দেখতে। দূর থেকে কোনো গার্ড বুঝতে পারবে না যে এগুলো আসলে ডার্মি। একই সময় তারা কার্ডবোর্ড দিয়ে নকল ভেন্টও তৈরি করে যাতে দেওয়ালের গর্ত কেউ দেখতে না পারে। এখন তাদের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রায় সম্পূর্ণ। গর্ত তৈরি করা হয়ে গেছে, গ্রিল প্রায় কেটে ফেলা হয়েছে, ডামি মাথাও প্রস্তুত। কিন্তু তাদের সামনে এখনো সবচেয়ে ভয়ঙ্কর বাধা অপেক্ষা করছে। সেটি হলো আলকাট্রাজের চারপাশের মৃত্যুর সমুদ্র। আর এই সমুদ্র পার হওয়ার জন্য মরিস এখন একটি নতুন পরিকল্পনা করতে চলেছে। এখন মরিস ও তার বন্ধুদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল সমুদ্র। ধরুন তারা কোনোভাবেই সেল থেকে বের হয়ে গেল, ছাদ পেরিয়ে জলের বাইরেও চলে গেল, তারপর কি হবে? আলকাট্রাজের চারপাশে ছিল বরফ শীতল পানি, ভয়ঙ্কর স্রোত আর দীর্ঘ পথ। সাধারণ একজন মানুষ সেই পানিতে সাঁতরে পার হওয়ার আগেই ক্লান্ত হয়ে ডুবে যাবে। তাই মরিস বুঝতে পারলো যে শুধু জেল থেকে বের হওয়াই যথেষ্ট নয়, সমুদ্র পার হওয়ার ব্যবস্থাও করতে হবে। একদিন কাজের সময় সে লক্ষ্য করলো জেলের স্টোররুমে রেনকোট রাখা আছে। তখন তার মাথায় এলো একটি নতুন পরিকল্পনা। সে জনকে বলে সুযোগ পেলেই রেনকোট সংগ্রহ করতে। পরবর্তী কয়েক মাস ধরে জন ধীরে ধীরে রেনকোট চুরি করতে থাকে। একদিন একটি, আরেকদিন দুইটি। এভাবেই গার্ডের সন্দেহ না জাগিয়ে তারা প্রায় 50টিরও বেশি রেনকোট জোগাড় করে ফেলে। এরপর রাতে সবাই মিলে রেনকোট কেটে সেলাই করে এবং আঠা দিয়ে জোড়া লাগাতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটি ভাসমান নৌকা তৈরি করা, সঙ্গে কয়েকটি লাইফ জ্যাকেটও বানাতে হবে। কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি কোনো গার্ড এসব দেখে ফেলতো তাহলে সঙ্গে সঙ্গেই তাদের পরিকল্পনা সব শেষ। কিন্তু তারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যায়। এদিকে ভেন্টিলেশনের পিছনের পথ প্রায় সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছিল। এক রাত্রে মরিস প্রথমবারের মতো সেই গর্ত দিয়ে ভেতরের ফাঁকা জায়গায় প্রবেশ করে। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। ভেন্টিলেশনের ওপাশে বিশাল একটি খালি জায়গা ছিল যা জেলের ছাদের নিচ পর্যন্ত বিস্তৃত। মরিস ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে নতুন একটি বাধার সামনে এসে দাঁড়ায়। ছাদে ওঠার শেষ পথটি একটি বড় লোহার গ্রিল দিয়ে বন্ধ করা ছিল। গ্রিলটি এতটাই শক্ত ছিল যে সাধারণ কোনো যন্ত্র দিয়ে সেটি খোলা সম্ভব নয়। পরদিন এই খবর জন, কার্লেসন এবং চার্লিকে সে জানায়। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এতদিনের পরিশ্রম যদি একটি লোহার গ্রিল নষ্ট করে দেয় তাহলে সব শেষ। কয়েকদিন পর মিউজিক ক্লাসে বসে থাকতে থাকতে মরিসের চোখে একটি ছোট বৈদ্যুতিক ফ্যান পড়ে। সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন আইডিয়া আসে। সে বুঝতে পারে এই মোটরটি ব্যবহার করে একটি অস্থায়ী ড্রিল মেশিন বানানো সম্ভব। কিন্তু ফ্যানটি জেলের বাইরে আনা সহজ ছিল না। তখন চার্লি এর দায়িত্ব নেয়। মিউজিক ক্লাস শেষ হওয়ার পর সে গোপনে ফ্যানটি খুলে তার যন্ত্রের বাক্সে লুকিয়ে ফেলে। সৌভাগ্যবশত গার্ডরা সেদিন বাক্সটি ভালোভাবে পরীক্ষা করেনি, ফলে ফ্যানটি নিরাপদে ছেলে পৌঁছে যায়। সেই রাতে মরিস কাজ শুরু করে। সেই ফ্যানটির মোটর
ধাতব টুকরো এবং অন্যান্য জিনিস ব্যবহার করে সে একটি ছোট্ট ড্রিল মেশিন তৈরি করে। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর অবশেষে যন্ত্রটি কাজ করতে শুরু করে। এখন তাদের হাতে এমন একটি সরঞ্জাম ছিল যা দিয়ে গ্রিলের স্ক্রুগুলো সহজে খোলা সম্ভব। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে তারা খুব সাবধানে কাজ করে, দিনের বেলা সবকিছু লুকিয়ে রাখতো। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মরিস ছাদে গিয়ে স্ক্রুগুলো আলগা করত। কাজটি ধীরগতিতে চললেও সফল হচ্ছিল। অবশেষে এক রাত্রে শেষ স্ক্রুটিও খুলে যায়। গ্রিলটি সরিয়ে ফেলতেই প্রথমবারের মতো তারা মুক্ত আকাশের পথ দেখতে পায়। এখন তাদের পরিকল্পনা প্রায় সবকিছুই প্রস্তুত। নৌকা তৈরি হয়েছে, লাইফ জ্যাকেট তৈরি হয়েছে, ভেন্টের গর্ত সম্পূর্ণ হয়েছে, গ্রিল সরানো হয়েছে, দামি মাথাও প্রস্তুত। শুধু একটা রাতেরই অপেক্ষা। কিন্তু ঠিক তখনই নতুন একটা সমস্যা দেখা দেয়। চার্লি ভয় পেতে শুরু করে। যতদিন এগিয়ে আসছিল তার মনে তত বেশি আতঙ্ক জন্মাচ্ছিল। সে ভাবছিল, যদি তারা ধরা পড়ে, যদি গুলি করে মেরে ফেলা হয়, আর যদি সমুদ্রে ডুবে যায়। মরিস তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। সে বলে, আমরা এতদূর এসেছি, এখন পিছিয়ে যাওয়ার সময় নয়। জন এবং কার্লেসন চার্লিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লির মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে মরিস জানতো জীবনে এত বড় সুযোগ আর কখনো মিলবে না। বহু মাসের পরিশ্রম, অসংখ্য ঝুঁকি আর অগণিত রাত জেগে করা পরিকল্পনা এখন সফল হওয়ার একদম কাছাকাছি। অবশেষে সেই প্রতীক্ষিত রাত এসে যায়। সবাই নিজের বিছানায় নকল মাথাগুলো সাজিয়ে রাখে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর একের পর এক তারা ভেন্টিলেশনের গর্ত দিয়ে বাইরে বেরোতে শুরু করে। তাদের হৃদয় স্পন্দন তখন দ্রুত বাড়ছিল, কারণ সামনে অপেক্ষা করছিল তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিযান। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাস সৃষ্টি হতে চলেছে। অবশেষে সেই রাত চলে আসে, যার জন্য মরিস এবং তার বন্ধুরা মাসের পর মাস অপেক্ষা করছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো জেল ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। করিডোরের গার্ডগুলোর পায়ের শব্দ কমে আসে। শুধু দূর থেকেই সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল। মরিস শেষবারের মতো তার নিজের ছেলের চারপাশে তাকিয়ে দেখে। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিছানার উপর সে নিজের তৈরি করা নকল মাথাটি রেখে দেয় এবং কম্বল দিয়ে সেটি এমনভাবে ঢেকে দেয় যেন দেখে মনে হচ্ছে একজন মানুষ ঘুমিয়ে আছে। জন এবং কার্লেসনও একইভাবে কাজ করে। অন্যদিকে চার্লি তখন দ্বিধায় ভুগছিল। তার মনে ভয় কাজ করছিল, কিন্তু সেও বন্ধুদের সঙ্গে শেষ পর্যন্ত এগিয়ে যায়। এরপর একে একে সবাই ভেন্টিলেশনের গর্ত দিয়ে বের হতে শুরু করে। তারা দেওয়ালের পিছনের ফাঁকা জায়গা পার হয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায়। চারপাশ ছিল ভয়ঙ্কর নীরবতা। একটি ভুল পদক্ষেপই তাদের জীবন শেষ করে দিতে পারত। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে একটি লোহার গ্রিল ছিল। মরিস সাবধানে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে সবাইকে। অবশেষে তারা ছাদে উঠে আসে। এতদিন পর প্রথমবারের মতো তারা জেলের ভেতরে থেকে মুক্ত আকাশ দেখতে পেল। দূরে শহরে আলো দেখা যাচ্ছিল। সেই আলো যেন তাদের স্বাধীনতার ডাক দিচ্ছিল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। ছাদের উপর দিয়ে হাঁটার সময় তাদের অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছিল, কারণ ওয়াচ টাওয়ারে থাকা গার্ডেদের চোখ এড়িয়ে চলতে হবে। মরিস সবার আগে ছিল। সে প্রতিটা পদক্ষেপ ভেবে ভেবে নিচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি পাইপের কাছে পৌঁছায়। এই পাইপ বেয়ে নিচে নামলেই জেলের বাইরের অংশে পৌঁছানো সম্ভব। মরিস সবার আগে নামছিল। তারপর কার্লেসন ও জন এবং চার্লিও নামতে যাচ্ছিল। ঠিক তখনই তার ভয় আরো বেড়ে যায়। সে সমুদ্রের দিকে তাকিয়ে বুঝতে পারে সামনে কি ভয়ঙ্কর ঝুঁকি অপেক্ষা করছে। সে শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে আর সামনে এগোয় না। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লি থেকে যাওয়ার সিদ্ধান্তই নেয়। অবশেষে মরিস, জন এবং কার্লেসন তাকে রেখেই এগিয়ে যায়। তারা আগের থেকে লুকিয়ে রাখা রেনকোটের নৌকা এবং লাইফ জ্যাকেট বের করে। তারপর দ্রুত সমুদ্রের দিকে রওনা দেয়। চারদিকে অন্ধকার, শুধু ঢেউয়ের শব্দ। তিনজন নৌকাটিকে পানিতে নামায়। তারপর ধীরে ধীরে আলকাড্রাস দ্বীপ থেকে তারা দূরে সরে যেতে শুরু করে। সেই রাতের পর থেকে তাদেরকে কেউ নিশ্চিতভাবে দেখেনি। পরদিন সকালে একজন গার্ড নিয়ম মতো কয়েদিদের সেল পরীক্ষা করতে আসে। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে মরিসের বিছানার দিকে। কিছু একটা অদ্ভুত লাগছিল। সে কাছে গিয়ে নকল মাথাটি স্পর্শ করতেই সেটি গড়িয়ে মাটিতে পড়ে যায়। গার্ড হতভম্ব হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে অন্য সেলগুলো পরীক্ষা করে। সেখানেও একই দৃশ্য। জন এবং কার্লেসনের বিছানায়ও নকল মাথা রাখা। মুহূর্তের মধ্যেই পুরো জেলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাইরেন বাজতে শুরু করে। গার্ডরা চারদিকে দৌড়াতে থাকে। ওয়ার্ডেনকে খবর দেওয়া হয়। ওয়ার্ডেন যখন এই ঘটনাটি জানতে পারে তখন সে বিশ্বাস করতে পারছিল না, কারণ আলকাড্রাস থেকে পালানো অসম্ভব বলা হতো। শুরু হয় বিশাল অনুসন্ধান অভিযান। সমুদ্রে নৌকা পাঠানো হয়, হেলিকপ্টার ব্যবহার করা হয়, উপকূল জুড়ে খোঁজ চালানো হয়, কিন্তু কোনো লাশ পাওয়া যায় না, কোনো স্পষ্ট প্রমাণও পাওয়া যায় না। শুধু কিছু ভাঙা জিনিসপত্র আর কয়েকটি সূত্র পাওয়া যায়। এই কারণে রহস্যটি আরো গভীর হয়ে ওঠে। অনেক কর্মকর্তা দাবি করেন তারা নিশ্চয়ই সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু অন্যরা বিশ্বাস করত তারা সফলভাবে তীরে পৌঁছে গেছিল, কারণ তাদের দেহের কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। ওয়ার্ডেন বুঝতে পারছিল যদি এই ঘটনা জেলের কয়েদিরা জানতে পারে তাহলে তার ক্যারিয়ার পুরো শেষ। তাই রিপোর্টে লেখা হয় তারা সম্ভবত সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু বাস্তবে কি ঘটেছিল তার উত্তর আজও রহস্যময়।